কোনো এক মাসের কোনো এক শুক্রবার নিকষ কৃষ্ণ আধার ডিঙিয়ে ভোরের আলো পড়তে শুরু করেছে মাত্র। সুদূর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ফরজের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দেয় হেমন্তী। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। রাবেয়া কিছু অসংখ্য গাছ ছাদে লাগিয়েছেন। হৈমন্তী প্রতিদিন ভোর সকালে গিয়ে গাছে পানি দিয়ে আসতো। ছাদের পূর্ব দিকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখত পৃথিবীতে সূর্যের আগমন। কিন্তু তুষারের জ্বালায় ৩-৪ দিন ধরে যাচ্ছে না সে। হৈমন্তীর সঙ্গে সঙ্গে তুষারও যে প্রতিদিন ভোরবেলা হাজির হয়ে যেত ছাদে হৈমন্তীকে বিরক্ত করতে। তবে আজ ছাদে যেতে বড্ড ইচ্ছে করছে হৈমন্তীর। সে ভাবে এতদিন না আসায় তুষারও হয়তো আজ আসবে না। একা একা ছাদে সময় কাটানো যাবে। বাহিরে তখন শীতল বাতাসের সমাগম। হালকা শীত শীত আবহাওয়া। হৈমন্তী ওড়না রেখে ভারী একখানা চাদর জড়িয়ে নিল দেহে। চোর ডাকাতের মতো ভীরু পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের এক পাশে বসার জন্য ২-৩টে ব্রেঞ্চ রাখা। এর অপর পাশেই গাছগাছালির টব। হৈমন্তী ধীরস্থির ভাবে গাছে পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরপরই দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অনুভূত হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হৈমন্তী। ঘাড়ে নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। অজানা ব্যক্তিটি এবার পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, এসেছেন হৈমন্তিকা। হৈমন্তী চমকালো খুব। পেছনে ঘুরতেই তুষারের বিস্তর বুকের সঙ্গে নাকে বাড়ি খেল। নাকে আলতো হাত বুলিয়ে ২ কদম পেছালো সে। জোরালো গলায় প্রশ্ন করল, আপনি এখানে? আমি তো প্রতিদিনই আসি হৈমন্তিকা। আপনি লুকিয়ে বেড়ান। হৈমন্তী কি বলবে ভেবে পেল না। তুষার এখনো তার অনেকটা কাছে। হৈমন্তীর অস্বস্তি হচ্ছে। অস্বস্তি ভরা কণ্ঠে সে বলল, দূরে সরে দাঁড়ান তুষার। তুষার বিনা বাক্যে সরে দাঁড়ালো। ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। হৈমন্তী সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। জ্বর কমেছে আপনার? নিজেই দেখুন, বলে খানিক ঝুঁকল তুষার। মুখ এগিয়ে হৈমন্তীর সামনাসামনি ধরল। হৈমন্তী চোখ বড় বড় করে তাকালো। তুষারের নেত্রজোড়ায় দুষ্টামি ভরপুর। কপালের ব্যান্ডেজ খুলে ফেলায় ক্ষতস্থানে লম্বাটে এক আঁচড় দৃশ্যমান। ঠোঁট অল্প শুষ্ক। তার চাহনি আরো গভীর হতে দ্রুত চোখ সরিয়ে নিল হৈমন্তী। কেন যেন প্রচণ্ড রাগ হলো তার। তুষারের বক্ষে হালকা জোর প্রয়োগে ধাক্কা মারল সে। তুষার পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই তাকালো হৈমন্তীর দিকে। সে তখন পা চালিয়ে ছাদ থেকে চলে যাওয়ার উপক্রম করছে। তুষার পেছন থেকে ভীষণ শীতল নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? তা কি আপনি জানেন হৈমন্তিকা? হৈমন্তী থমকালো, দাঁড়ালো কিছু সেকেন্ড। এরপর আগের ন্যায় ব্যস্ত পায়ে চলে গেল ছাদ থেকে। দুপুর থেকেই বিল্ডিং এর আশপাশে প্রচণ্ড কোলাহলের শব্দ শোনা যাচ্ছে। তীব্র শব্দে দুপুরে ঘুমাতেও পারেনি হৈমন্তী। এবার সে বেজায় বিরক্ত। ছুটির দিনে যদি একটু ঘুমাতে না পারে, তাহলে সেই ছুটি দিয়ে লাভ কি? তিক্ত মনে বিছানা ঝাড়ছিল হৈমন্তী। সে সময় রুমে হেমন্ত আগমন। বেশ ব্যস্ত দেখাচ্ছে তাকে। সেই ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আবার চলে যেতে নিতেই হেমন্তী জিজ্ঞেস করে উঠল, এই দাঁড়াও হেমন্ত, কই যাচ্ছিস? উহ, কাজ আছে। এখন ডাকিস না তো, পরে এসে বলবো, বিরক্তি সহিত বলল হেমন্ত। হৈমন্তী এগিয়ে এসে তার কান মলে ধরল। চোখ রাঙিয়ে ধমক দিয়ে উঠল, তুই এখন বলবি? তোর ঘাড়ও এখন বলবে। এখন জলদি বলো, এত ব্যস্ত কিসের তোর? কান মলে ধরতেই চেঁচিয়ে উঠল হেমন্ত, আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। উহ, ছাড়ো না। হৈমন্তী ছাড়ল না। তবে হাতের বাঁধন খানিক ঢিলে করে দিল। তুই বলবি নাকি এবার গালে মারবো? বলছি তো, এমন করো কেন? তুষার ভাইয়ার সাথে কাজ করছি আমি। কি কাজ? আর বাইরে এত শব্দ কিসের? তুষার ভাইয়ার সব কাজিন আসছে আজকে, তাই রাতে ছোটখাটো একটা পিকনিক হবে। ওটার জন্য শব্দ। এবার ছাড়ো।
হৈমন্তী কান ছেড়ে দিল। হেমন্ত যাওয়ার আগে তাকে আবারও ধমক দিয়ে বলল, শব্দ কম করো তোরা, রুমে থাকা যাচ্ছে না। হেমন্ত তখন স্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, সারাদিন শুধু ধমক আর ধমক। এটা আপু নাকি জল্লাদ? তুষার ভাইয়া যে কি দেখে আপুর প্রেমে পড়ল। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য। প্রকৃতি ঘন অন্ধকারে নেমে আসতে চাইছে, কিন্তু সফল হতে পারছে না। কৃত্রিম আলোয় এখন আলোকিত চারপাশ। বিল্ডিংয়ের উঠোনে অসংখ্য মানুষ জড় হয়ে আছে। তুষারের বয়সী কিছু ছেলে মেয়ে মাটির উনুনে মুরগির মাংস রোস্ট করছে। তুষার তদারকি করছে সব। হৈমন্তী বারান্দা দিয়ে এক পলক দেখেছিল ওদের, এরপর আর যায়নি সেদিকে। এখন সন্ধ্যা 7:12। টেবিলে বসে পড়ছিল হৈমন্তী, তবে বাহিরের প্রবল শব্দে সুষ্ঠুভাবে মনোযোগ দিতে পারছিল না পড়ায়। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। তবুও টেবিলে ঠাট হয়ে বসে আছে সে। রাবেয়া অনেকবার সবার সঙ্গে উঠোনে যাওয়ার জন্য তাগাদা দিয়েছেন তাকে, সে যাবে না বলে মন স্থির করে আছে। বাধ্য হয়ে রুমে এসে হাজির হলেন রাবেয়া। রসপূর্ণ স্বরে বললেন, তোকে আমি কটা ডাক দিয়েছি হৈমন্তী, ওখানে গেলে কি এমন হবে? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? পড়া আছে আমার, পড়তে হবে না আজকে। ভালো একটা জামা পরে উঠানে চলে যা, ওরা ওখানে কত মজা করছে। তুই গাধার মতো রুমে পড়ে থাকবি কেন? ওখানে গাধার কি সম্পর্ক মা? চোখ মুখ কুঁচকে বলল হৈমন্তী। কথাটা বেশ গায়ে লেগেছে তার। রাবেয়া কিছু বলবেন তার আগেই ড্রয়িং রুম থেকে হৈমন্তীর বাবা আশরাফ সাহেব হাঁক ছেড়ে উঠলেন। হৈমন্তী মা, কথা বাড়াস না, হেমন্ত অনেকবার ডেকেছে তোকে, তৈরি হয়ে চলে যা মা, সবার ভালো লাগবে। আশরাফ সাহেবের কথা ফেলতে পারল না হৈমন্তী। না চাওয়া সত্ত্বেও তৈরি হয়ে নিল যাওয়ার জন্য। সাদামাটা একটা সবুজ রঙের জামা পরেছে হৈমন্তী। অলস পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় আসতেই হঠাৎ মুখোমুখি হয়ে গেল আফতাব সাহেবের সঙ্গে। হৈমন্তীকে দেখেই তিনি ভ্রু কুঁচকে তাকালেন। প্রথমে প্রশ্ন ছুড়লেন, উঠানে যাচ্ছ? হৈমন্তী তীক্ষ্ণ আওয়াজে উত্তর দিল, জি আঙ্কেল। আফতাব সাহেব এবার একটু গম্ভীর হলেন, থমথমে গলায় বললেন, তোমার সেখানে যাওয়ার কোনো মানে তো আমি দেখছি না। জি? অবাক হয়ে জিজ্ঞেস করল হৈমন্তী। ইতিমধ্যে বিস্ময়ে কপালে ভাঁজ পড়ে গেল তার। আফতাব সাহেব খানিক কেশে আবারও বললেন, দেখো মেয়ে, তোমার উচিত তুষারের থেকে দূরে থাকা, অথচ সেই তুমি তুষারের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করছো, ওকে সুযোগ দিচ্ছ। আমার তো এখন মনে হচ্ছে তুমি তুষারের মাথা বিগড়ে দিয়েছ, যাতে তুমি ওর গলায় ঝুলতে পারো। নয়তো আমার ছেলে তোমার মতো বয়সে বড় একটা মেয়ের দিকে ফিরে তাকায় নাকি? বলতেই অতি গর্বের সঙ্গে তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি, যেন হৈমন্তীর অপর সব দোষ দিয়ে তিনি ভীষণ আনন্দিত। এরপরই হঠাৎ ওই কাঠিন্য ভাব নিয়ে বললেন, আমার ছেলে থেকে দূরে থাকো, ওর আশেপাশেও যাতে তোমাকে না দেখি। হৈমন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারল না। ভাবতে লাগলো, আসলেই কি ও সুযোগ দিচ্ছে তুষারকে? হৈমন্তীর আর যাওয়া হলো না উঠানে।